নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে ডাইনি। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। গল্প পাঠে আমি অর্পিতা। কে কবে নামকরণ করেছিল সে ইতিহাস পৃথিবীর গর্ভে সমাহিত হয়ে গেছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তের দিকে চাইলে ওপারের গ্রাম চিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হয়ে ওঠে। এপার থেকে ওপার পর্যন্ত যেতে গেলে তৃষ্ণায় ছাতি ফেটে মানুষের মৃত্যু হওয়াটা মোটেও অসম্ভব নয়, বিশেষ করে গ্রীষ্মকালে। তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করবার জন্য লালায়িত হয়ে ওঠে। ঘন ঘুমাচ্ছন্নতার মতো ধুলোর একটা আস্তরণে মাটি থেকে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হয়ে থাকে। অপর প্রান্তে সুদূর গ্রাম চিহ্নের মশিরেখা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তখন ছাতি ফাটার মাঠের সে রূপ অদ্ভুত ভয়ঙ্কর। ফ্যাকাশে রঙের নরম ধুলার রাশি প্রায় 1 হাত পুরু হয়ে জমে থাকে। গাছের মধ্যে অত বড় প্রান্তরটার এখানে ওখানে কতগুলি খৈরি ও শিয়াকোল জাতীয় কণ্টক গুল্ম। কোনো বড় গাছ নেই, বড় গাছ এখানে জন্মায় না। কোথাও জল নেই, গোটা কয়েক শুকিয়ে যাওয়া জলাশয় আছে বটে, কিন্তু তাতে জল থাকে না। মাঠখানির চারিদিকে ছোট ছোট পল্লী, সবই নিরক্ষর চাষিদের গ্রাম। সত্যি কথা তারা গোপন করতে জানে না। তারা বলে কোনো অতীতকালে এক মহানাগ এখানে বসতি করেছিল। তারই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ বীজ প্রসবনী শক্তি পুড়ে ক্ষার হয়ে গিয়েছে। তখন নাকি আকাশলোকে সঞ্চরমান পতঙ্গ পক্ষীও পঙ্গু হয়ে ঝরা পাতার মতো ঘুরতে ঘুরতে এসে পড়ত সেই মহানাগের গ্রামের মধ্যে। সেই নাগ আর নেই, কিন্তু বিষ চর্চরতা এখনো কমেনি। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ ভাগ্যদোষে এই বিষ চর্চরতার উপরে এক কুড়ো দৃষ্টি তাহার উপর প্রসারিত হয়ে আছে। মাঠটির পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ অত্যন্ত গভীর পাঁক। ঝর্ণা জাতীয় জলটার ওপরেই রামনগরের সাহাতের যে আমবাগান আছে, সেই আমবাগানে আজ 40 বছর ধরে বাস করছে এক ডাকিনী। ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর কুড়ো এক বৃদ্ধা ডাকিনী। লোকে তাকে এড়িয়ে চলে, তবে 40 বছর ধরে দূর থেকে তাকে দেখে তার প্রতিটি অঙ্গের বর্ণনা তারা দিতে পারে। তার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সে দৃষ্টি নাকি আজ 40টা বছর ধরে নিবদ্ধ হয়ে আছে এই মাঠখানার উপর। দলদলের ওপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘর। ঘরের মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকে।
দুয়ারের সম্মুখেই লম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হয়ে বসে নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চেয়ে থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে। তার কাজের মধ্যে সে আপন ঘর দুয়ারটি পরিষ্কার করে গোবর মাটি দিয়ে নিকিয়ে নেয়। তারপর বের হয়ে যায় ভিক্ষে। দুটো তিনটে বাড়িতে গিয়ে দাঁড়ালেই তার কাজ হয়ে যায়। লোকে ভয়ে ভয়ে ভিক্ষে বেশি পরিমাণেই দিয়ে থাকে। সেরখানেক চাল হলেই সে আর ভিক্ষে করে না, বাড়ি ফিরে আসে। ফেরবার পথে অর্ধেক বিক্রি করে দোকান থেকে একটু নুন, একটু সর্ষের তেল আর খানিকটা কেরোসিন তেল ও ডালপালা সন্ধান করে নিয়ে আসে। এরপর সমস্ত দিন দাওয়ার ওপর চুপ করে বসে থাকে। এমন করে 40 বছর সে একই ধারায় এই মাঠের দিকে চেয়ে বসে আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথাও কেউ সঠিক জানে না। তবে এ কথা নাকি নিঃসন্দেহ যে 3-4খানা গ্রাম একরূপ ধ্বংস করে অবশেষে একদা আকাশপথে একটা গাছকে চালিয়ে নিয়ে যেতে যেতে এই ছাতি ফাটার মাঠের নির্জন রূপে মুক্ত হয়ে সে নেমে এসে এইখানে ঘর বেঁধেছে। নির্জনতা ওরা ভালোবাসে, ওরা মানুষের সাক্ষাৎ চায় না। মানুষ দেখলেই যে অনিষ্ট স্পৃহা জেগে ওঠে। এই সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লকলকে জিভ বাহির করে ফনা তুলে নেচে ওঠে। না হলে সেও তো মানুষ। নিজের দৃষ্টি দেখে সে নিজেই শিউরে ওঠে। বহুকালের পুরনো একখানি আয়না, সেই আয়নায় নিজের চোখের প্রতিবিম্ব দেখে তার নিজেরই ভয় হয়। ক্ষুদ্রাতন চোখের মধ্যে পিঙ্গল 2টি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকঝকে ধার, জরা কুঞ্চিত মুখ, শকুনের মতো সাদা চুল, দাঁতবিহীন মুখ। আপন প্রতিবিম্ব দেখতে দেখতে ঠোঁট দুটি তার থরথর করে কেঁপে উঠল। সে আয়নাখানি নামিয়ে রেখে দিল। আয়নাখানির চারদিকে কাঠের ঘেরাটা একেবারে কালো হয়ে গেছে, অথচ নতুন অবস্থায় কি সুন্দর লালচে রং, আর কি পালিশটাই না ছিল। আর আয়নার কাঁচখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাঁচখানার ভিতর মুখখানা কি পরিষ্কারটাই না দেখাতো। ছোট কপালখানিকে ঘিরে এক রাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকলো নাক, চোখ দুটি ছোটই ছিল, চোখের তারা দুটিও খয়েরি রঙের ছিল। লোকে সে চোখ থেকে ভয় পেত, কিন্তু তার বড় ভালো লাগতো। ছোট চোখ দুটো আরও একটু ছোট করে তাকালেই মনে হতো আকাশের কোল পর্যন্ত এ চোখ দিয়ে দেখা যায়। অকস্মাৎ সে শিউরে উঠল। নরুন দিয়ে চেরা ছুরির মতো চোখে বিড়ালের মতো এই দৃষ্টিতে যাকে তার ভালো লাগে তার আর রক্ষে থাকে না। কোথা দিয়ে যে কি হয়ে যায়, কেমন করে হয়ে যায় সে বুঝতে পারে না, তবে হয়ে যায়। প্রথম দিনের কথা তার মনে পড়ে যায়। বুড়ো শিবতলার সামনেই দুর্গাসায়রের বাঁধা ঘাটের ভাঙা রানার ওপর সে দাঁড়িয়েছিল। জলের তলে তার ছবি উল্টো দিকে মাথা করে দাঁড়িয়ে জলের ঢেউয়ে এঁকে বেঁকে লম্বা হয়ে যাচ্ছিল। জল স্থির হলেই লম্বা ছবিটি অবিকল তারই মতো 10-11 বছরের মেয়েটি হয়ে তারই দিকে চেয়ে হাসছিল। হঠাৎ বামুনবাড়ির হারু চৌধুরী এসে তার চুলের মুঠি ধরে টেনে শান বাঁধানো সিঁড়ির ওপর থেকে তাকে আছাড় মেরে ফেলে দিয়েছিল। তার রূঢ় কণ্ঠস্বর সে এখনও শুনতে পায়। হারাম জাদি, ডাইনি, হ্যাঁ, তুই আমার ছেলেকে নজর দিস? এত বড় তোর বাড়বাড়ন্ত?
খুন করে ফেলবো, এই হারামজাদিকে আজ আমি খুন করে ফেলবো। হারু চৌধুরীর সে ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের ওপর তার আজও ভেসে ওঠে। সে ভয়ে বিহ্বল হয়ে চিৎকার করে কেঁদেছিল, ওগো ওগো বাবু গো, তোমার দুটি পায়ে পড়ি গো, আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিসনি? আম দিয়ে মুড়ি খেতে তোর যদি লোভ হয়েই ছিল, তবে সে কথা আমায় বলিসনি কেন রে হারামজাদি, বলিসনি কেন? হ্যাঁ, লোভ তার হয়েছিল, সত্যি হয়েছিল। মুখের ভেতরটা তো জলে ভরে পরিপূর্ণ হয়েছিল। হারামজাদি, আমার ছেলে যে পেটের যন্ত্রণায় ছটপট করছে, দেখে আয় একবার। সে আজও অবাক হয়ে যায়, কেমন করে এমন হয়েছিল, কেমন করে এমন হয়। কিন্তু এ যে সত্যি তাতে কোনো সন্দেহ নেই। তার স্পষ্ট মনে আছে, সে হারু চৌধুরীর বাড়ি গিয়ে অঝরে কেঁদেছিল আর বারবার মনে মনে বলেছিল, হে ঠাকুর, ভালো করে দাও, ওকে তুমি ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। এই দেখো, এই আমার দৃষ্টি আমি ফিরিয়ে নিচ্ছি, এইবার ওকে ভালো করে দাও। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই আরও 2 বার বমি করে ছেলেটি সুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছিল। হারু চৌধুরী বলেছিল, ওকে একটা আম দিয়ে 2টো মুড়ি দাও দেখি। চৌধুরী গিন্নি একটা ঝাঁটা তুলে বলেছিল, সাই দেব, ওই হারামজাদির মুখে আমি সাই দেব। মা বাপ মরা অনাথ মেয়ে বলে দয়া করি। যেদিনই ওই হারামজাদি আসে, সেই দিনই ওকে আমি খেতে দিই। জিগাও ওকে। আর ও কি না আমার ছেলেকে নজর দেয়, আবার দাঁড়িয়ে শুনছে, দেখো পোড়ার মুখ কি। হ্যাঁ, ওর ওই চোখের দৃষ্টি দেখে আমি বরাবর সন্দেহ করেছিলাম। ওই জন্য আমি কখনো ওর সামনে কোনো ছেলেপুলেকে খেতে দিইনি। আজ আমি কি কুক্ষণে খোকাকে খেতে দিয়ে ঘাটে গেছি, আর তখনই এসে একেবারে সামনে দাঁড়িয়েছে গো। সে কি দৃষ্টি ওর, কি দৃষ্টি! মা গো মা, এখনো অবধি আমার বুকের ভেতরটা ভয়ে থরথর করে কাঁপছে। লজ্জায় ভয়ে সে পালিয়ে গিয়েছিল। সেদিন রাতে সে গ্রামের মধ্যে কারোর বাড়ির দাওয়ায় শুতে পারেনি, শুয়েছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায়। অঝরে সে সমস্ত রাত কেঁদেছিল আর বলেছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে তুমি ভালো করে দাও, না হয় আমাকে তুমি কানা করে দাও। এই যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর, সহ্য করতে পারছি না। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস মাটির মূর্তির মতো নিষ্পন্দ বৃদ্ধার অবয়বের মধ্যে এতক্ষণে ক্ষীণ একটি চাঞ্চল্যের সঞ্চার করিল। ঠোঁট দুটি থরথর করে কাঁপতে লাগল। পূর্বজন্মের পাপের যে খণ্ডন নেই, দেবতার দোষই বাকি আর সাধ্যই বাকি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকবে না বলে ঠিক করেছিল। দরজার বাইরে থেকেই সে ভিক্ষে চাইত। গলা দিয়ে কথা যেন বাহির হতো না, কোনো মতে বহু কষ্টে বলতো, 2টি ভিক্ষে পাই মা, হরি বল। কে রে, কে? ও তুই, খবরদার ঘরে ঢুকবি না বলে দিচ্ছি, খবরদার। না মা, না, তোমার ঘরে ঢুকবো না গো মা। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করে উঠত। এখনও ওঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ! আহা, বেশ খুব পাকা মাছখানা বোধ হয়।
এই 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 হারামজাদি বেহায়া, হ্যাঁ, উঁকি মারছে আমার ঘরে, সাপের মতো উঁকি মারছে। ছি ছি ছি, সত্যি তো উঁকি মারছে। রান্নাশালার সমস্ত আয়োজন তার নরুনচেরা ছোট চোখের এক দৃষ্টিতে দেখা হয়ে গেছে। মুখের ভেতর জিভের তলা থেকে ঝর্ণার মতো জল গড়াচ্ছে তার। বহুকালের গড়া জীর্ণ বিপন্ন মাটির মূর্তি যেন কোথাও একটা নাড়া পেয়ে দুলে উঠল। ফাটল ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাহীন অসম গতিতে চঞ্চল হয়ে পড়ল। অস্থিরভাবে বৃদ্ধা এবার নড়ে চড়ে বসল। বাঁ হাতের শীর্ণ দীর্ঘ আঙুলগুলির নখ দাওয়ার মাটির ওপর বিঁধে গেল। কেন এমন হয়, কেমন করে এমন হয়, সে কথা সারা জীবন ধরেও যে বুঝতে পারা গেল না। অস্থির চিন্তায় দিশাহারা মনের কাছে সমস্ত পৃথিবী যেন হারিয়ে যায়। কিন্তু সে তার কি করবে? কেউ কি বলে দিতে পারে কি করবে, কি করতে পারে? প্রহত পশু যেমন মরিয়া হয়ে অকস্মাৎ গর্জন করে ওঠে, ঠিক তেমনই শব্দ করে অকস্মাৎ বৃদ্ধা মাথা নাড়িয়ে শনের মতো চুলগুলোকে বিশৃঙ্খল করে তুলে খাড়া সোজা হয়ে বসল। ফোকলা মাড়ির ওপর মাড়ি চেপে ছাতি ফাটার মাঠের দিকে নরুনচেরা চোখে চিলের মতো দৃষ্টি এনে হাঁপাতে শুরু করল। ছাতি ফাটার মাঠটা ধোঁয়ায় ভরে ঝাপসা হয়ে গেছে। চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হয়ে গেছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলমিলির মতো কি যেন একটা ছুটে চলেছে। একটা ফু যদি সে দেয়, তবে মাঠে ধুলোর রাশি উড়ে আকাশময় হয়ে যাবে। ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়ছে যেন? হ্যাঁ, কি যেন একটা নড়ছে। হ্যাঁ, মানুষই তো। মনের ভেতরটা তার কেমন করে ওঠে। ফু দিয়ে ধুলো উড়িয়ে দেবে মানুষটাকে, উড়িয়ে করিয়া পাগলের মতো হেসে একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তার মনে জেগে উঠেছিল। দুহাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করে সে নিজের উশৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করবার চেষ্টা করল। না না না, ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলোর গরমে শ্বাসরোধী ঘনত্বে মরে যাবে। না, ওদিকে আর সে চাইবে না। তার চেয়ে বরং উঠোনটা আর একবার ঝাঁটা বুলিয়ে ছড়িয়ে পড়া পাতা ও কাঠকুটোগুলোকে সাজিয়ে রাখলে কেমন হয়। বসে বসেই সে ভেঙে পড়া দেহখানাকে টেনে উঠোনে ঝাঁটা বোলাতে শুরু করল। জড়ো করা পাতাগুলো ফরফর করে অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খেয়ে উঠতে আরম্ভ করল। ঝাঁটার মুখে টেনে আনা ধুলোর রাশি তারই সঙ্গে মিশে বুড়িকেই যেন জড়িয়ে ধরছিল। চোখে মুখে ধুলো মাখিয়ে তাকে বিব্রত করে তুলে দ্রুত আবর্তিত পাতাগুলো তাকেই যেন সর্বগ্রেহে প্রহার করছে। জরাগ্রস্ত রোমহীন আহত মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করে বৃদ্ধ নিজের হাতে ঝাঁটাখানা আস্ফালন করে বলে উঠল, বেরো 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 বলছি এখান থেকে। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি গল্পটির প্রথম পর্ব আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ডাইনি গল্পটির দ্বিতীয় পর্বের সাথে। ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।